আমার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে এইচএসসি আইসিটি এর চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এই অধ্যায়টা নিয়ে আলোচনা করতে চাই। এই অধ্যায়ে এইচটিএমএল কোড লেখা নিয়ে অনেকেই ইদানিং শুনতে পাচ্ছি বিভ্রান্ত ছড়াচ্ছে। বিশেষ করে এই যে সেল স্পেসিং এবং সেল প্যাডিং এর যে বিষয়টা, আমি সেটা আজকে তোমাদের কে একটু পরিষ্কার করে দিতে চাই। তো দেখো, আমরা বডিতে আমি যদি একটা টেবিল তৈরি করতে চাই, ধরো আমার পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, এখানে নেম, ক্লাস, এখানে মানিক, এখানে দ্বাদশ লেখা আছে। হ্যাঁ, তো এই প্রশ্নটা আমাকে বলেছে যে এটার এইচটিএমএল কোড লিখো। তখন আমি কিভাবে লিখব? তো আমরা তো এগুলো জানি। এখন এই যে দেখো, বডি এর ভিতরে যে আমি লিখলাম টেবিল ট্যাগ, এর মধ্যে আমি দিয়েছি বর্ডার 1, তারপরে লিখেছি সেল স্পেসিং 0। এখন এই লেখাটা যদি আমি না লিখি, এই যে সেল স্পেসিং 0, এটা যদি আমি না লিখি, তাহলে আমার আউটপুটটা এরকম আসবে না। তোমরা প্র্যাকটিক্যালি মোবাইলে করে দেখতে পারো। এখানে সেল স্পেসিং 0 যদি আমি নাই লিখি, আমি লিখলাম না, আমি এখানে এটা অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, তাহলে কি হবে? এখানে যদি আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করি, তাহলে আমার যে আউটপুট আসবে সেটা হচ্ছে এই রকম আউটপুট আসবে। কি বোঝা গেল? তার মানে প্রতিটা সেলের মাঝখানে এই যে এরকম গ্যাপ থাকবে, এই স্পেসটাকেই বলা হয় সেল স্পেসিং, সেল স্পেস। যেমন আমরা দুইটা বাড়ির মাঝখানে যে গলি রাখি, পৌরসভার নিয়মে যে জায়গাটা ছাড়ি, বগুড়ার লোকাল ভাষায় যেটাকে শুলটি বলে, এই হচ্ছে দুইটা সেলের মাঝখানের এই শুলটি, এটাকে বলা হয় সেল স্পেস। এই সেল স্পেসটা যদি আমি না চাই, তাহলে আমাকে 0 ভ্যালু হিসেবে 0 দিতে হবে। এখানে অ্যাট্রিবিউট নেম হচ্ছে সেল স্পেসিং, ভ্যালু রাখতে হবে 0, কারণ ডিফল্ট সেটিংস আকারে এখানে 1 দেয়া থাকে। তো আমি যদি এই কথাটা না লিখি, তাহলে ডিফল্ট আকারে কিন্তু সেল স্পেসটা 1 কম্পিউটার ধরে নিবে, প্রোগ্রামটা ধরে নিবে, ধরে নিয়ে সেই অনুসারে আমার আউটপুটটা এরকম আসবে। কিন্তু পরীক্ষার প্রশ্নে তো আমার দিয়েছে এরকম, এখানে দুইটা সেলের মাঝে, এখানে পরীক্ষার প্রশ্নে আমার দিয়েছে হলো এরকম। হ্যাঁ, এখানে দুইটা সেলের মাঝে কি কোনো স্পেস আছে? না, কোনো স্পেস তো নেই। সুতরাং আমি যদি এখানে সেল স্পেসিং 0 লিখি, তাহলেই কেবল আমার আউটপুট এরকম আসবে, এছাড়া কিন্তু আমার আউটপুট এরকম আসবে না। এটা না লিখলে আউটপুট এরকম আসবে, আর এটা লিখলে আউটপুট এরকম আসবে। তার মানে প্রশ্নের সাথে হুবহুব তখন মিলে যাবে। সুতরাং আমরা বুঝতেই পারলাম যে সেল স্পেসিং কথাটা লেখাটা কতটা জরুরি। এখানে যদি খাতা সূক্ষ্মভাবে কাটা হয়, তাহলে এখানে কিন্তু মার্কস কম দেওয়ার একটা সুযোগ আছে। কি আমরা বুঝতে পেরেছি? এরপরে আসো, আমরা যদি সেল প্যাডিং অ্যাট্রিবিউটটা ইউজ করি, সেল প্যাডিং, মনে করো এখানে আমি আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করলাম যার নাম হচ্ছে সেল প্যাডিং। সেল প্যাডিংটা কি? সেল প্যাডিংটা হচ্ছে এই যে দেখো, এক একটা সেল, এখানে 4টা সেল আছে, এই যে একটা সেল, এই যে একটা সেল, এই সেলের ভিতরে আমি লিখেছি নেম, মানে এই নেম, এই ডাটাটা দিয়েছি নেম ডাটা, এখানে ক্লাস ডাটা, এখানে মানিক ডাটা, এখানে দ্বাদশ ডাটা। এই ডাটাটা আমি যে প্ল্যাটফর্মের উপরে লিখেছি, যে মেঝেটাতে লিখেছি, হ্যাঁ, এই মেঝেটাই হচ্ছে প্যাড, প্যাডের উপরে লেখা, এই প্যাডের উপরে নেম লেখাটা। তা আমি যখন সেল প্যাডিং এর ভ্যালু বাড়াবো, তখন আস্তে আস্তে এই প্যাডটা এরকম করে বড় হতে থাকবে, এরকম ছোট আছে না, আস্তে আস্তে এরকম করে বড় হতে থাকবে।
তার মানে এই জায়গাটা ঘরের মেঝেটা কি হবে, বড় হতে থাকবে। আমি এখানে এই আউটপুটটা দেখিয়েছি যে এই যে এরকম, আমি প্যাডিং এর মান যত বাড়াবো এই ঘরের মেঝেটা তত বড় হতে থাকবে। সুতরাং আমার পরীক্ষার প্রশ্নে যেটা আসে সেখানে প্যাডিং এর কোনো কিন্তু কাজ নাই, সেল প্যাডিং এর কোনো উল্লেখ থাকে না যে তুমি সেল প্যাডিং এত বড় করো। সুতরাং সেল প্যাডিং এখানে লেখার কোনো প্রয়োজন নাই। কিন্তু সেল স্পেসিংটা তো অবশ্যই লিখতে হবে, কারণ আমার আউটপুট যতগুলো প্রশ্ন এ যাবৎ হয়েছে বোর্ড কোশ্চেন সবগুলোতে আউটপুট এইরকম আছে, কখনোই এইরকম আউটপুট কোথাও দেখা যায়নি। সুতরাং সেল স্পেসিংটা লেখা আমার জরুরি। কি আমরা বুঝতে পেরেছি সেল স্পেসিং আর সেল প্যাডিং কোনটা লিখতে হবে আর কোনটা লিখতে হবে না? ওকে, তো আমার এই আউটপুটটা তৈরি করার জন্য আমাকে কিভাবে এই কোডটা লিখতে হবে? এইভাবে ব্যাকগ্রাউন্ডে লেখা আছে, আমি এইভাবে যদি লিখি তাহলে আমার ওই রকম আউটপুট আসবে। কি বুঝতে পেরেছি আমরা? তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই থাকবে।